ব্যক্তির লাভ ক্ষতি থেকে শুরু করে রাষ্ট্রের উন্নয়ন সবকিছুর পেছনে থাকে অর্থনীতির অবদান। সেজন্য দরকার আর্থিক হিসাব নিকাশ আর অর্থনীতির চুলচেরা বিশ্লেষণ। আর এই বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন অর্থনীতির সংলাপ। সাথে আছে হিমাদ্রি রাহাত। দর্শক, সংসদ অধিবেশনের প্রথম অধিবেশনে সংসদের শেষ দিনে অর্থমন্ত্রী একটি কথা বলেছেন যে দেশের অর্থনীতি পুনরুদ্ধারে প্রায় 2 বছর সময় লেগে যেতে পারে। তার কারণ হিসেবে তিনি নানা দিক সেখানে তুলে ধরেছেন, তার পর্যবেক্ষণও তুলে ধরেছেন। আমরা সেই অর্থমন্ত্রী সেই শব্দটিকে কোট করে আজকে আমাদের আলোচনার বিষয় সাজিয়েছি অর্থনীতি পুনরুদ্ধারে 2 বছর। আর এই বিষয় নিয়ে আলোচনায় আজকে আমাদের সাথে স্টুডিওতে আছেন বিজিএম এর সিনিয়র সহ সভাপতি এনামুল হক খান বাবলু, সাথে আছেন ট্রাস্ট ব্যাংক পিএলসির সাবেক ব্যবস্থাপনা পরিচালক ফারুক মঈনুদ্দিন, এবং সাথে আছে বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ বিএস এর গবেষণা পরিচালক ডক্টর মাহফুজ কবির। আপনাদের তিনজনকে স্বাগত আজকে আমাদের অর্থনীতি সংলাপ আয়োজনে। আমাদের মূল আয়োজনের আজকে যে শিরোনাম সেটা হচ্ছে অর্থনীতি পুনরুদ্ধারে 2 বছর। শুরুতে আমরা বিজিএম এর সিনিয়র সহ সভাপতি এনামুল হক খান বাবলু, আপনাকে দিয়ে আমরা শুরু করতে চাই। যে কথা বলেছেন অর্থমন্ত্রী, দেশের অর্থনীতি পুনরুদ্ধারে 2 বছর লাগবে, সংসদে দাঁড়িয়ে তিনি কথা বলেছেন। আমরা দেখেছি নির্বাচনের পর বিএনপি সরকারের ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটি, সেটা হচ্ছে অর্থনীতি পুনরুদ্ধার। অর্থনৈতিক চ্যালেঞ্জটা এখন সর্বাগ্রে আছে এবং সেটা নিয়ে তারা কাজও করে যাচ্ছে। আমরা দেখেছি অতীতে 5ই আগস্টের পর গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার যখন হলো তখন বেশ কিছু সংস্কার কার্যক্রম তারা হাতে নিয়েছিল, বিশেষ করে ব্যাংকিং খাত পুনর্গঠনে তারা বেশ আন্তরিক ছিল এবং সুফলও মিলেছিল। জানি না সেটি দীর্ঘমেয়াদে কতটা প্রভাবান্বিত হবে, কিন্তু সামগ্রিক দিক বিবেচনায় এই যে 2টা বছর লাগবে বলেছে, 2 বছরে তারা যে কার্যক্রমগুলো হাতে নিচ্ছে সেটা 2 বছরে যে ফলপ্রসূ হবে তার কোনো কি নিশ্চয়তা আছে? সুনির্দিষ্টভাবে 2 বছর এটা ঠিক বলেছেন, সরকার বলেছেন বা ব্যাংকিং সেক্টর সব কিছু মিলায় ঠিক করতে 2 বছর লাগবে, তো এটা ওনাদের একটা ক্যালকুলেশন। বাট আমি যেটা দেখছি বা আমার ব্যক্তিগত দেখা, সেটা আমি প্রায় 35 বছর হয়ে গেল আমি এই ব্যবসার সাথে আছি। তো প্রবাবলি ওয়ান অফ দ্য ওয়ার্স্ট, সবচেয়ে খারাপ একটা সময় যাচ্ছে। স্টার্টেড ফ্রম কোভিড থেকে যখন শুরু হলো, কোভিড পরবর্তী যে একটা সংকট গেল, ওটাতে 1 থেকে 1.5 বছর চূড়ান্ত খারাপ অবস্থা ছিল। এরপরে তো ভালো হতে হতে এর মধ্যে আবার ইউক্রেন অ্যান্ড রাশিয়া যুদ্ধ লেগে গেল। ইউক্রেন রাশিয়া যুদ্ধ চলছে, এর মাঝে শুরু হলো গাজা এবং ইসরায়েল এবং গাজা। সেই ইসরায়েল গাজা যুদ্ধ কিন্তু শেষ হয় না, এর মধ্যে শুরু হলো ইসরায়েল এবং লেবানন, এরপরে শুরু হলো ইরান ভার্সেস ইউএসএ অ্যান্ড ইসরায়েল, ত্রিপক্ষীয়। এই যে জিনিসগুলো ঘটতেছে, এটা একটা মারাত্মক বিপর্যয় চলে যাচ্ছে। আমরা একটা ছোট একটা দেশ, আমরা এলডিসি একটা কান্ট্রি, আমাদের জন্য এই বিপর্যয় ধাক্কা সামলানো, যেখানে আমরা পুরো এনার্জিটা আমরা ইম্পোর্ট করছি, আমাদের ম্যাক্সিমাম হচ্ছে সব এনার্জি ইম্পোর্ট বেসড। আমরা যে গার্মেন্টস ব্যবসা করছি, যেটা 80% প্লাস 84% আমরা বলি আমরা ফরেন এক্সচেঞ্জ আর্ন করছি, কিন্তু এটাও কিন্তু একটা খুব শক্ত ফাউন্ডেশনে নাই, বিকজ আমাদের এভরিথিং আমরা কিন্তু ইম্পোর্ট করতে হচ্ছে, আমদানি নির্ভর। সবই যদি আমদানি নির্ভর হয় তাহলে কিন্তু আমরা ডিপেন্ডেন্ট হচ্ছে বৈশ্বিক অবস্থার উপরে। আমরা জ্বালানি পুরো জ্বালানিটাই আমরা কিন্তু ইম্পোর্ট করতে হচ্ছে। তাহলে আমাদের মতো একটা স্বল্পোন্নত দেশ কিভাবে টিকে থাকবে? এবং এর মাঝে আমাদের যে ইন্ডাস্ট্রিটা চলছিল খুব ভালোই চলছিল, কিন্তু আস্তে আস্তে গত এই কোভিড পরবর্তী সময় গ্র্যাজুয়ালি যে আমরা ধাক্কার পর ধাক্কা খাচ্ছি, এইবার যে এখন যে অবস্থায় আসছে, বায়ারদের কনফিডেন্স কমে যাচ্ছে। আমরা এই যে পত্রপত্রিকায় দেখা যাচ্ছে যে আমাদের লাইন ধরে সারিবদ্ধভাবে এই ডিজেল নেওয়ার জন্য আমাদের লাইন দাঁড়াচ্ছে। এই লাস্ট 2-3 মাসে এখানেও কিন্তু আমাদের ক্ষতি হয়ে গেছে। এই ক্ষতিগুলো হচ্ছে বায়ারদের কনফিডেন্স কমে যাচ্ছে, অর্ডার কমে যাচ্ছে, প্রাইস কমে যাচ্ছে, সব কিছু মিলায় আমি একটা অশনি সংকেত দেখছি। এই যে অস্থিরতা, এই অস্থিরতা কিন্তু পূর্বে কিন্তু আমি এভাবে দেখিনি। বায়ারদের মধ্যে এতটা কনফিডেন্সের অভাব আমরা ফিল করিনি। এর মাঝে নতুন জিনিস যোগ হলো, সেটা হচ্ছে যে কাস্টমার, যারা এন্ড কাস্টমার, যারা জামাকাপড় পরে, তারা কিন্তু ব্যাপকভাবে কমিয়ে দিয়েছে পারচেজ, তাদের পারচেজিং পাওয়ার কমে গেছে। তারা ইনফ্লেশন তাদেরকে এমন, ইউরোপ আমেরিকাতে স্পেশালি ইনফ্লেশনটা এমন এক জায়গায় নিয়ে গেছে যে এন্ড কাস্টমাররা তাদের যে পারচেজিং হ্যাবিটটা চেঞ্জ হয়ে গেছে। আগে তারা 10টা প্যান্ট যদি বছরে কিনে, এখন তারা কিনতেছে 5টা প্যান্ট। তাতে করে টোটাল যে ডিমান্ড, মার্কেট ডিমান্ডটা কমে যাচ্ছে, হুইচ ইজ, আমাদের অর্থনীতিবিদ ওনারা আছেন, ওনারা হয়তো আরও ভালো বলতে পারবেন এটার অর্থনীতির সাইডটা, কিন্তু আমি তো একদম ডাইরেক্ট ব্যবসাতে আছি। আমি যেটা ফিল করছি যে ডিমান্ডটাই যখন কমে যায়, তখন কিন্তু সবচেয়ে বড় ভয়ঙ্কর সাইড হচ্ছে যখন ডিমান্ডটাই কমে যায়। তারাও বিভিন্ন চাপে আছে, তাদের কিন্তু বাইং পাওয়ার কমে যাচ্ছে, তারা কিন্তু যে কিনতে পারতেছে না, এবং তারা যে কাস্টমার থেকে ডিমান্ডটা কমে যাচ্ছে, এইটাকে ব্যালেন্স করা খুব কঠিন। তো যাই হোক, আমরা অনেক পুরনো আমরা ইন্ডাস্ট্রি, এটা আমি মনে করি যে এত ব্যাড নিউজের পরেও
আমি মনে করি যে আমাদের ইন্ডাস্ট্রির সক্ষমতা অনেক। আমি মনে করি আমরা ফিরে আসতে পারবো 2 বছর, মেবি 2 বছর, মেবি একটু আগেও হতে পারে, মেবি একটু পরে হতে পারে, বাট 2 বছর যদি আমি একটা স্ট্যান্ডার্ড ধরি, 2 বছর আমরা কষ্ট করতে রাজি আছি। এই 2 বছর সমস্ত জিনিসগুলো সব ঠিক হয়ে যদি আমরা ঠিক একটা জগতে যেতে পারি 2 বছর পরে, আমি রাজি আছি। আমার মনে হয় আমরা আবার ফিরে আসতে পারবো, আমরা আবার আগের ব্যবসা। এনামুল হক বাবলু, আপনি যেভাবে বললেন যে আসলে 35 বছর, আমি যদি কম বেশি বলি প্রায় 3 যুগের একটা সময়, এবং আপনি সংকটগুলো তুলে ধরে আবার যেভাবে বললেন যে আপনি ফিরে আসার একটা প্রত্যয় এখনো রাখেন, আসলে আমাদের এই সাহসটাই কিন্তু সম্বল। মানে অর্থকরী থেকে যে সাহসটা আপনি দেখাচ্ছেন যে এর মধ্যে থেকেও অর্থনীতি ঘুরে দাঁড়াবে, যে আশাটা প্রকাশ করছেন, আমরা সেই আশায় আসলে বাঁচতে চাই, কিন্তু সেই বাঁচিয়ে রাখাটা কতটুকু লং লাস্টিং হবে সেটা নিশ্চয়ই আমরা একটু ফারুক মনির আপনার কাছে আমরা ফিরতে চাই। ব্যাংকিং ফ্লো, মানে ব্যবসার ক্ষেত্রে আসলে ক্যাশ ফ্লোটা সবচেয়ে বড় ফ্যাক্ট এই সেক্ষেত্রে, এবং দেশের ব্যাংকিং খাত কি অবস্থায় ছিল সেটা অন্তর্বর্তী সরকারের সময় আমরা দেখেছি, পুরো প্রতিচ্ছবিটা জাতির সামনে উন্মোচিত হয়েছে, এবং বেশ কিছু সংস্কার কার্যক্রম হাতে নিয়েছিল এবং সবচেয়ে বড় রিফর্ম করেছিল ব্যাংকিং সেক্টরে। এখন নতুন গণতান্ত্রিক সরকার আছে, তারাও যথেষ্ট আন্তরিক, কিন্তু কি মনে হচ্ছে দীর্ঘমেয়াদে ব্যাংকিং খাতে যে সংস্কার কার্যক্রমগুলো নিয়েছে সেটা ধারাবাহিকতা কি থাকবে? ধন্যবাদ আপনাকে। আমরা সবাই বলি যে অন্তর্বর্তী সরকারের সময়ে যদি কোনো খাতে কাজ হয় সেটা ব্যাংকিং খাতে কাজ হয়েছে, পজিটিভ কাজ হয়েছে, অ্যাটলিস্ট করার চেষ্টা করা হয়েছে। কিন্তু ইস্যুটা অন্য জায়গায়, যেখানে হচ্ছে যে 35 কিংবা 36% এনপিএল পৃথিবীর মধ্যে সর্বোচ্চ। এই 35-36%, তাও কিন্তু আপনার অ্যাভারেজে, কিন্তু কোনো ব্যাংকের 60-70%ও আছে। সেই ব্যাংকগুলো কিন্তু এখনও চলছে। কীভাবে চলছে আমি জানি না। আমার দীর্ঘ ব্যাংকিং এক্সপিরিয়েন্সে বলে আমি বুঝতে পারছি যে এইগুলা ডিপোজিটারের ইয়ে থেকে যায়, নাহলে এই প্রফিট করতে পারে না এত এনপিএল, তাহলে এই খরচগুলো তারা কোত্থেকে মেটাচ্ছে। যাই হোক, দ্যাট ইজ এ সেপারেট ইস্যুটা হচ্ছে যে অর্থমন্ত্রী যেটা বলেছেন, আমি তাকে যতক্ষণে ব্যক্তিগতভাবে চিনি, তিনি প্র্যাগমেটিক লোক। উনি আগের টার্মে বাণিজ্য মন্ত্রী ছিলেন এবং উনি কখনো ওই অতি রাজনীতিবিদদের মতন আজে বাজে কথা বলেন না। উনি খুব প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে বলেন এবং উনি রিজনেবল কথা বলেন, এবং আমরা চাই যে আসলে সত্যটা তুলে ধরুক। হ্যাঁ, আমি সেটাই বলছি যে উনি কোনো 2 বছর বলেছেন, সেটা কম বেশি কিছু হতে পারে, বাট ওনারা কোন হিসাব থেকে বলেছেন আমি ঠিক জানি না। তবে উনি যেটা বলেছেন আমি মনে করি সেটা বাস্তবের কাছাকাছি কোনো কিছু আছে বলে বলছে। কিন্তু এইখানে সবচেয়ে বড় নিয়ামক যেটা ফ্যাক্টর যেটা হবে সেটা হচ্ছে অর্থনীতিতে একটা কথা আছে, প্রতিটি আপনি অ্যাজাম্পশান যখন নেন তখন একটা শব্দ ব্যবহার করে, সেটেরিস পেরিবাস। মাহবুব সাহেব জানেন সেটা হচ্ছে সেটেরিস পেরিবাস, মানে হচ্ছে সব কিছু যদি ঠিক থাকে, মানে এভরিথিং রিমেনিং দ্য সেম, তাইলেই কিন্তু এই সূত্রটা কাজে লাগে। অনেক যদি আছে, হ্যাঁ, অনেক যদি। এখন কথা হচ্ছে এই যে 2 বছর, এই 2 বছরের যে উনি বলছেন 2 বছর সময় লাগবে, এবং সেইখানে যদি সব কিছু ঠিক থাকে তাইলেই হবে। কিন্তু এখন সব কিছু ঠিক থাকবে কিনা এটা আমরা বলতে পারছি না। তিনি আবার একটি কথা, এটা ভরসার কথা বলেছেন, আমি এটাকে ভরসার কথাই বলবো। তিনি বলছে আমাদের অনেক অপ্রিয় সিদ্ধান্ত নিতে হতে পারে। আমরা অতীতে দেখেছি পপুলার হওয়ার জন্য সরকার অনেক জিনিস কাজ করেছেন যেগুলো অর্থনীতিকে ক্ষতি করেছে। যেমন আমি 9-6 ইন্টারেস্টের কথাটাই বলবো, তখন ব্যবসায়ী মহল বুঝালো প্রাইম মিনিস্টারকে যে এটা হবে, কিন্তু এটা পরে দেখা হলো ইট ওয়াজ এ ফেইল্ড ডিসিশন, এবং এটা সবাইয়ের বিরোধিতা করা হয়েছে। এবং এতে করে আপনি দেখেন সব দেশে ইনফ্লেশন কন্ট্রোল করে ফেলছে, আমরা পারি নাই। এবং আমাদের এই রোগটাকে পুষে রেখে আমরা এমন জায়গায় পৌঁছেছি যে রোগ চিকিৎসা দেরি করলে কিন্তু রোগ সারতে দেরি হবে, খুব স্বাভাবিক ব্যাপার। তো এখন কথা হচ্ছে যে ভরসার কথা একটি, বিজেপির সিনিয়র ভাইস প্রেসিডেন্টের মতো একজন লোক যদি সাহস পান যে বলছেন যে আমাদের আশা আছে, আমিও মনে করি। তবে ওই কথা একটি, কন্ডিশনগুলো ঠিক থাকতে হবে। উনি বলেছেন সংস্কার কার্যক্রম চলবে, কঠোর সংস্কারের কথা বলেছেন উনি অন্য অনুষ্ঠানে। একই সাথে উনি বলেছেন যে কঠোরতা, অনেকগুলো জিনিসকে শিথিলতা দিতে হবে। সংস্কার কঠোর, আবার শিথিলতা, এটার মধ্যে আমি একটা এই কথাটা আমি খুব মনোযোগ দিয়ে চিন্তা করলাম। সংস্কারের কঠোরতা লাগবেই, আবার অ্যাট দ্য সেম টাইম শিথিলতার কথা বলছেন। খেয়াল করেন জিনিসটা তো এমন যেন একটু শোনাচ্ছে যে এটা অনেকটা ইংরেজিতে যে অক্সিমরন বলে, মানে কূটাভাস, বিরোধাভাসের মতন। আপনার সংস্কার কঠোর, আবার শিথিলতা। এখন কথা হচ্ছে আমি শিথিলতার কথাটা ওইভাবে দেখছি পজিটিভলি, যেটা হচ্ছে যে আমরা দেখেছি যে আমাদের সব কিছু আমলাতান্ত্রিক জটিলতা এমনভাবে আটকায়। আমাদের দেশে আমলাতান্ত্রিক জটিলতায় যারা পড়েননি তারা বুঝতে পারবেন না যে এইটা কি। এইটা যদি উনি যদি পজিটিভ, হ্যাঁ, ব্যবসায়ীরাই তো সবচেয়ে বেশি আটকান এখানে। এখন
পজিটিভ সেন্সে যদি এই কথাটা বলেন যে শিথিলতাও থাকবে আবার কঠোর সংস্কার থাকবে, এটা যদি উনি মিন করে থাকেন, সত্যিকার অর্থে মিন করে থাকেন, আমি মনে করি এটা সম্ভব। এডিবি বলছে 27 আমাদের এডিবির ফোরকাস্ট যে 27 গিয়ে আমাদের জিডিপি গ্রোথ দাঁড়াবে 4.7, এখন 3 পয়েন্ট সামথিং আছে। তো সুতরাং এডিবিও বলছেন উনি এডিবি কিন্তু 2 বছর বলছেন না, উনি 1 বছরই বলছে। তো তবুও অর্থমন্ত্রী যেটা বলেছেন আমার মনে হয় তিনি মানে উনি সিনসিয়ারলি বলেছেন, কিন্তু এখানে এটা উনি কতখানি কার্যকর করতে পারবেন, ওই যে আদার থিংস রিমেনিং দ্য সেম উনি রাখতে পারবেন কিনা, মানে আদর্শ অবস্থা বজায় রাখা, সেটা যদি করতে পারেন আমার মনে হয় 2 বছর হয়তো মোটামুটি ঠিক বলেছেন। আর ব্যাংকিং সেক্টর কথা আপনি এই আজকের আলোচনা আবারও আসবে, মিটিংয়ে আর কথা বলছি না, এটা সেই বিষয়ে আপনার কাছ থেকে আমরা একটু গভীর আলোচনা নিব নিশ্চয়ই। আমরা দুজন আলোচকের কথা শুনলাম, একজন সাহস দিয়েছেন, আরেকজন সংকটের পূর্বাভাস যদি কিন্তু দিয়ে বলে দিয়েছেন, মানে হবে ঠিক আছে কিন্তু অনেক যদি কিন্তু আছে। অর্থনীতির পরিভাষায় যদি ডক্টর মাহফুজ কবির আপনাকে বিশ্লেষণ করতে বলি যে এই যে 2 বছর লাগবে আদৌ কতটা, যেহেতু অনেক যদি এখানে আছে, কতটা পারবে দেশের, কারণ আমাদের দেশে তো আমরা দেখি যে রাজনীতির পট পরিবর্তনের সাথে অর্থনীতির একটা সামগ্রিক পট পরিবর্তন হয়, একটা ইন্টার রিলেটেড, কিন্তু সেই জায়গায় যদি বলি একটা সাস্টেনেবল গভর্নমেন্ট কতটা জরুরি? হ্যাঁ, ধন্যবাদ। আপনি এই জিনিসটা আসলে সঠিকভাবে ইন্ডিকেট করেছেন যে আসলে হ্যাঁ সরকারের তো সাস্টেনেবিলিটি লাগবে, কিন্তু যদি রাজপথের আন্দোলন সংগ্রাম সেটার বা জ্বালাপোড়াগুলো যদি হয় বা সংসদটা যদি ঠিকমতো কাজ করতে না পারে, তাহলে আমি মনে করি যে এটা বড় ঝুঁকি আছে। কিন্তু আমার ধারণা যে মাননীয় প্রধানমন্ত্রীর কিন্তু একটা পজিটিভ অ্যাটিটিউড আছে, উনি কিন্তু প্রথম দিক থেকে খুবই ইতিবাচক। দায়িত্ব নেওয়ার 10 দিনের মাথায় ইরান যুদ্ধ শুরু হয়ে গেল, এরপরে যে এই অয়েল ক্রাইসিস যেটা আমরা দেখলাম, তো সেই সময় কিন্তু সরকার খুব মরিয়া হয়ে এই জ্বালানির তেল এবং গ্যাস সংগ্রহ করেছে, যেখান থেকে পেরেছে যত বেশি দাম হলেও এটা কিন্তু নিয়ে এসে জুন পর্যন্ত মজুদ আছে, এখন মজুদ আছে, এবং সরকার কিন্তু 6 মাসের জন্য তারা প্ল্যান করছে যে 17 লাখ মেট্রিক টন কিন্তু তেল নিয়ে আসবে। তো এটা কিন্তু একটা বিশাল একটা পরিকল্পনা, এবং এটা যদি আমরা ঠিক রাখতে পারি অন্তত জ্বালানির যে সরবরাহ, তাহলে সেক্ষেত্রে ইন্ডাস্ট্রিগুলো চলবে, যদিও একটু আমাদের প্রোডাকশন কস্ট বেড়ে যাবে, কিন্তু ইন্ডাস্ট্রিয়াল বা ম্যানুফ্যাকচারিং যদি প্রোডাকশনটা ঠিকমতো চলে তাহলে কিন্তু আমরা অনেকটাই ঝুঁকি থেকে মুক্ত। কিন্তু যেটা আসলে আমাদের মূল সমস্যা সেটা হলো যে এক্সটার্নাল সেক্টর, মানে বিশেষ করে যে ইউরোপ আমেরিকাতে যেরকম ডিমান্ড কমে গেছে, মানে অ্যাগ্রিগেট ডিমান্ড, এটা কিন্তু একটা ভয়ের বিষয়। হ্যাঁ, এখন আমার ধারণা যে এই যুদ্ধ হয়তো তাড়াতাড়ি মোটামুটি একটা ইতিবাচক ধারায় যাবে। যুক্তরাষ্ট্রের মতো দেশ মূল্যস্ফীতির কবলে পড়েছে প্রথমবার মতো। হ্যাঁ, তো এটা না, ওইটা হয়েছে অন্য কারণে, সেটা হলো যে ট্রাম্পের যে রিসিপ্রোকাল ট্যারিফ, ওইটাই কিন্তু মূলত মূল্যস্ফীতিকে উস্কে দিয়েছে, এবং সেটা হয়ে গেছে। হ্যাঁ, এবং তার সাথে যুক্ত হয়েছে কিন্তু ইরানের যুদ্ধ এবং হরমুজ প্রণালী দিয়ে যে তেলের যে সংকট। তো এটি তো সব মিলিয়ে আসলে আমাদের এক্সটার্নাল সেক্টরে একটু স্ট্যাবিলিটি দরকার, মানে অন্তত যুদ্ধ তাড়াতাড়ি থেমে গেলে কিন্তু এই 2 বছরের যে সময় আর কি, সেই সময়টাতে আমরা হয়তো একটা যেতে পারবো। তবে একটা যেটা বড় সমস্যা সেটা হলো যে এই IMF যে পূর্বাভাস দিয়েছে আমাদের গ্রোথ সম্পর্কে, সেটা কিন্তু তারা 4% মধ্যে রেখেছে। আর বিশ্বব্যাংক এবং এডিবি যেটা বলেছে তারা 4.7 থেকে 4.9%, কিন্তু তাদের প্রত্যেকেই একটা উচ্চ মূল্যস্ফীতির কথা বলেছে, মানে সেটা 9%-এর উপরে চলে যাবে। কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে যদি এই উপসাগরীয় যুদ্ধটা যদি দীর্ঘস্থায়ী হয় বা এই যে ইনস্টেবিলিটি চলতে থাকে, তাহলে সেই ক্ষেত্রে আর একটু বেশি, যদিও বিরতিতে আছে এখনো। হ্যাঁ, বিরতিতে আছে, কিন্তু আমাদের কয়টা মূল ইন্ডিকেটর, একটা হচ্ছে ইকোনমিক গ্রোথ, যেটা এই মুহূর্তে আছে 3.49%, মানে 3.5%-এরও কম, এবং গত কোয়ার্টারে আমরা দেখেছি যে প্রায় 3%-এর মতো একটা প্রবৃদ্ধি হয়েছে। এখন এইরকম স্লো গ্রোথ তো বাংলাদেশে কখনো হয়নি, যদিও যে আমরা নিজেরাই আর কি, যে আমি নিজে ওই কমিটির মধ্যে ছিলাম বিবিএসে, যে আমরা কিন্তু এই পুরো জিডিপির ক্যালকুলেশনটা কিন্তু হাত দিয়ে প্রত্যেকটা সেক্টর সাবসেক্টর ধরে আমরা কিন্তু সমস্ত ক্যালকুলেশনগুলো ঠিক করে দিয়েছি। এই কারণেই এখন যেটা আসছে সেই হিসাবটা কিন্তু মোটামুটি জনগণ বিশ্বাস করছে না, ঠিক আছে। মূল্যস্ফীতির বিষয়ে আমরা হাত দিয়েছি, তো সেখানে মেথোলজিটা ঠিক করে দিয়েছি। এখন মূল্যস্ফীতির যে হিসাবটা সেটা কিন্তু মোটামুটি বাস্তবের সাথে সঙ্গতিপূর্ণ। এরপরে যেটা আছে সেটা হচ্ছে বিনিয়োগ, মানে প্রাইভেট ইনভেস্টমেন্ট এখন যেরকম একটা থ্রেটের মধ্যে আছে, ওইটাকে আমাদের মানে একটা ইতিবাচক ধারায় নিয়ে আসতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু অনেকগুলো উদ্যোগ নিচ্ছেন, নির্বাচনের আগের দিনই ব্যবসায়ীদের সঙ্গে বসেছেন, এবং এরপরে কিন্তু কন্টিনিউয়াসলি এই মিটিংগুলো হচ্ছে, এবং সেইখানে তিনি কিন্তু খুব ইতিবাচকভাবে আসলে ব্যবসায়ীদের সহযোগিতার কথা বলছেন। ব্যবসা বাণিজ্যকে চাঙ্গা করতেই হবে, এবং সেটার জন্য ব্যবসার খরচটা কমাতে হবে, এবং এই যে সমস্ত বাইরের যে সমস্ত শকগুলো আছে সেই শকগুলোকে আমাদের অ্যাবজর্ব করার জন্য ব্যবসায়ীদেরকে একটু সাহসে যেমন দিতে হবে, তেমনি করে সামনে যেহেতু বাজেট আসছে, একটা কিন্তু বড় বাজেট আসছে, সেটা হলো যে তার মধ্যে আবার এই যে সরকারি যে কর্মকর্তা কর্মচারী তাদের হয়তো বেতন ভাতা সেখানে হয়তো কিছুটা উল্লঙ্ঘন করবে, এবং এটি ছাড়াও বিভিন্নভাবে পুনরুদ্ধার দেওয়ার চেষ্টা করবেন। এটা সব মিলে 9 লাখ কোটি টাকার উপরে যে বাজেট, সেটা ফাইন্যান্সিংয়ের জন্য তো এই ব্যবসায়ীদের কাছ থেকেই মূলত করের অর্থটা আসবে। এক্স্যাক্টলি। সুতরাং ওইদিকে চাপ, আবার অন্যদিকে প্রণোদনা, এইভাবে করে আমার ধারণা এইভাবেই হয়তো তিনি একটু ইন্ডিকেট করেছেন যে একদিকে রিফর্ম চলবে,
তারপরে এই ধরেন এই করের ক্ষেত্রে আমরা হয়তো কিছুটা পরিবর্তন দেখতে পাবো এবং ব্যবসায়ীদের দিক থেকে যদি সহযোগিতা আসে, তাহলে সেক্ষেত্রে একটা বড় বাজেট যেরকম হবে এবং একই সঙ্গে আমার ধারণা ভালো যদি বিনিয়োগ হয় প্রাইভেট সেক্টর থেকে, তাহলে সেক্ষেত্রে তখন প্রবৃত্তির যে একটা অচল অবস্থা আছে সেটা কিন্তু কাটিয়ে উঠতে পারবো। এর পাশাপাশি আমার ধারণা যে এখানে যে আমাদের যে মনিটারি পলিসি সেখানে একটু ফ্লেক্সিবিলিটি লাগবেই, তার কারণ এখনও কিন্তু সুদের হার অনেক বেশি, তো এইটা দিয়ে কিন্তু ব্যবসা চালানো যায় না। সুতরাং এই দিক থেকে যদি একটু নমনীয় করা যায় এবং একই সঙ্গে ব্যাংকগুলোকেও বাঁচাতে হবে, তার কারণ সুদের হারটা কমালে তখন অনেক ব্যাংক এখনও কিন্তু বাংলার বল অবস্থাতে আছে, তখন তারা এই যে ডিপোজিট কালেক্ট করা এটসেট্রা মানে সব মিলে তাদের যে ব্যবসা চালানো এটা কিন্তু অনেক কঠিন, যার ফলে সব কিছুতে একটা ব্যালেন্স নিয়ে আসা আমি মনে করি খুব কঠিন হবে। কিন্তু তারপরেও 2 বছর যেহেতু সময় দিয়েছেন, আমি মনে করি 2 বছরটা কিন্তু খুবই রিজনেবল টাইম। অন্য কোনো দেশ হলে কিন্তু 2 বছরে এই পুরো পুনরুদ্ধারের যে জায়গাটা মানে টাইমলাইন ঠিক করা এটা কিন্তু অনেক কঠিন হতো। আমরা দেখতে পেয়েছি যখন জ্বালানি সংকট হয়েছে, ফিলিপাইনের রাস্তায় তো গাড়ি ছিল না, মানুষ হেঁটে গেছে, কিন্তু বাংলাদেশের রাস্তায় গাড়ি ছিল, অনেক যানজট ছিল, বরং বেশি ছিল, এবং বোঝা যায়নি গাড়ির যানজটের কারণে যে আসলে জ্বালানি সংকট ছিল কিনা। হ্যাঁ, তো সুতরাং আমি মনে করি যে এখনো ইতিবাচক ধারাতে আছে, মানে মূলত যে একদম টপ পলিসি লেভেল থেকে মাননীয় প্রধানমন্ত্রী তিনিও ইতিবাচক, ক্যাবিনেটও মোটামুটি পজিটিভ এবং একই সঙ্গে ব্যবসায়ীদের দিক থেকেও কিন্তু একটা ইতিবাচক মনোভাব আছে, তো সেটা দেখতে পাচ্ছি। এখন এইভাবে যদি চলতে থাকে আমি মনে করি যে সামনে বাজেটটাও কিন্তু একটা বড় ইন্ডিকেটর হবে। তো আমার মনে হয় যে 2 বছর একটা মোটামুটি একটা ইন্ডিকেটিভ টাইম এবং এর মধ্যে সব কিছু যদি ঠিক থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা কিন্তু একটা ইতিবাচক ধারায় চলে আসতে পারবো আমাদের অর্থনীতি। একটা দারুণ কথা বলেছেন, তারপর মধ্যে আমি একটা বিষয় কোট করতে চাই, বিনিয়োগের বিষয়টি। আমরা দেখেছি গত 18 মাস আসলে বিনিয়োগটা শূন্যের কোঠায় নেমে এসেছিল এবং এখনও কিন্তু বিদেশি বিনিয়োগ আনাটা কিন্তু এখনও চ্যালেঞ্জ। দেশের অর্থনৈতিক পরিবর্তন বলেন, কিন্তু আমাদের জ্বালানি সংকটটা যেভাবে ইন্টারন্যাশনাল মিডিয়াতে এসেছে, আমরা যেভাবে ফেস করেছি, তো বিদেশি বিনিয়োগটা কিন্তু একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে। আপনার কাছে যদি এই প্রসঙ্গে একটু আসতে চাই, ইনামুল হক খান বাবলু, যে বিদেশি বিনিয়োগটা আনতে গেলে এই মুহূর্তে আমাদের অর্থনীতির যে মৌলিক খাতগুলোতে সংস্কার প্রক্রিয়া চলমান আছে সেটাকে কতটা দৃশ্যমান করতে হবে? আপনাদের দীর্ঘ 3 যুগের অভিজ্ঞতা। আমি এমনিতে যদি বলি যে বিদেশি বিনিয়োগ তো আসা তো অনেক পরে, আমাদের যেগুলো ছিল অনেকগুলো বিনিয়োগ কিন্তু বের হয়ে যাচ্ছে উল্টো। তো এটা হচ্ছে পয়েন্ট অফ কনসার্ন যে বিনিয়োগ কেন বেরোবে, তারা তো অনেক রিসার্চ করে। আমি কিন্তু তাদেরটা দেখে আমি বুঝতে পারি যে আমাদের ফাইন্যান্সিয়াল অবস্থা কোথায়। আরএমজি কিন্তু তাদের উপরে ডিপেন্ড, তার অর্ডারগুলোর উপরে কিন্তু ডিপেন্ড বিদেশি বায়ার। আমরা এমনিতে আরএমজিতে যদি আমি আসি তাহলে আরএমজিতে কিন্তু বিনিয়োগ হচ্ছে এবং স্পেশালি চাইনিজ যে বিনিয়োগ এটা কিন্তু দৃশ্যমান, অনেক বিনিয়োগ আসছে ফ্রম চায়না। আরএমজি ইন্ডাস্ট্রিটা কিন্তু যেহেতু এটা একটা সলিড ফাউন্ডেশনে আছে, এখানে কিন্তু ইনভেস্ট করতে ওরা বা চাইনিজরা বা এরা আসছে এবং ইভেন ইউরোপিয়ান কিছু কিছু কোম্পানি ওরাও আসছে, বিনিয়োগ হচ্ছে, ভালো বিনিয়োগ হচ্ছে চাইনিজদের কাছ থেকে আসছে, হুইচ ইজ ভেরি ইন্টারেস্টিং। এবং আমরা বিশ্বাস করি যে চায়না কিন্তু বাংলাদেশের সাথে একটা বিশেষ সম্পর্কর কারণে হয়তো এরা এই জিনিসটা করছে। প্লাস তারা কিন্তু এই জায়গায় ব্যবসাটা তাদের নিশ্চয়ই দে হ্যাভ ডান সাম রিসার্চ করে তারা বুঝে গেছে যে এখানে ব্যবসা হবে, আরএমজি সেক্টরে হবে। যদিও বা আমি এমনি দেখতেছি যে আমার ব্যক্তিগত অবজারভেশন সেটা হচ্ছে লাস্ট 9 মাসে 8 মাসই ছিল আমাদের একদম নিম্নগতি, আমাদের নিম্নমুখী আমাদের প্রবৃত্তিটা। এবং লাস্ট মার্চে গত মাসের আগের মাসে মার্চে 19.35% ছিল ডাউন। মানে এই সমস্ত সিগন্যালগুলো কিন্তু আমরা ভালো সিগন্যাল পাচ্ছি না, তারপরেও আমরা আশাবাদী তো আমরা অবশ্যই হব, নিশ্চয়ই এগুলো আসলে খুব একটা ভালো পূর্বাভাস দেয় না, তারপরে ফিরে আসতে পারবো। বাট লাস্ট 9 মাসের চিত্র কিন্তু ভালো না, জেনারেল চিত্রটা আর কি। তো বিদেশি বিনিয়োগ তো অবশ্যই, আমি আমার সেক্টরের কথা বলি, অন্যান্য সেক্টরের ব্যাপারে আমি খুব যে একটা বলতে পারবো তা না, আমি খুব একটা জানি না বাইরের অন্য সেক্টরের ব্যাপারে। শুধু আমি জানলাম আরএমজি সেক্টর হয়তো আসছে, কিন্তু অন্য সেক্টর আসলে খুব একটা আসেনি বা শূন্যের কোঠায়। যদি সেটা আমাদেরই সেক্টর আছে, চলতেছে, যেটা চলে এটাকে টিকায় রাখতে হবে। অবশ্যই আমাদের ডাইভার্সিফিকেশনে যেতে হবে, অন্য কতগুলো সেক্টরকে আমাদের ডেভেলপ করতে হবে। অলরেডি 40-50 বছর হয়ে গেছে, যদি আনতে না পারি তাহলে অর্থনীতি উই হ্যাভ ডান যথেষ্ট আমরা করছি এবং করব সামনেও, কিন্তু আমাদের কিন্তু ডাইভার্সিফিকেশন দরকার। অন্যান্য ইন্ডাস্ট্রিগুলো, জুতোর ফ্যাক্টরি বা সিনথেটিক শুজ, তারপর আরও ইন্ডাস্ট্রি আছে, ফার্মাসিউটিক্যাল আছে, তারপর সেমিকন্ডাক্টর খাত আছে, আইটি আছে, এসব জায়গায় কিন্তু আমাদের সরকারকে মনোযোগ দিতে হবে। আমরা সেই প্রসঙ্গে আরো আলাপ করবো, কিন্তু তার আগে আমরা একটা ছোট্ট বিরতিতে যাবো। বিরতি পরে আপনার সাথে আমরা আলোচনায় ফিরবো। দর্শক, অর্থনীতি সংলাপ থেকে নিচে একটি বিরতি, সঙ্গে থাকুন, ফিরছি একটু পরে। স্বাগত আরেকবার অর্থনীতি সংলাপে। আমরা বিরতির পর ফারুক মইনুদ্দিন আপনাকে দিয়ে আমরা শুরু করতে চাই। বিরতি আগে আপনি যেমনটি বলছিলেন, এনপিএল লোনের সংকট এত বেশি বেড়ে গেছে, এটা যদি অন্যভাবে বলতে একটা রোগের মতো, দুরারোগ্য রোগের মতো। এখন পর্যন্ত প্রায় 30% উপর খেলাপি ঋণ মোট বিতরণকৃত। সেই জায়গায় এটাকে বজায় রেখে দেশের ব্যাংকিং খাতটা কতটা একটা
সাস্টেনেবল জায়গায় যায় বলে মনে করছেন আপনি? দেখেন, এই যে এনপিএল এর যে কথা আমরা বলি, এখানে আমার একটা নিজস্ব ভাবনা আছে, সেটা আমি অনেকবার জায়গায় বলেওছি। সেটি হচ্ছে যে আসলে আমাদের যেটা এনপিএল দেখানো হয় সবগুলো কিন্তু এনপিএল না এখানে। এর মধ্যে আপনার লুটপাট, বেনামি ঋণ আছে, আপনি এগুলোকে বের করে দিতে হবে। মানে যেগুলা বেনামির এবং যেটা সত্যিকার অর্থে একেবারে জালিয়াতি করে লুটপাট হয়ে গেছে, ওগুলোকে আপনি ঋণের ছদ্মাবরণে রাখবেন কেন? ওগুলোকে বের করে নিয়ে আসলে ব্যাঙ্কগুলোতেই আলাদা একটা আছে, হেড আছে ব্যালেন্স শিটে, সেটা হচ্ছে এটা প্রোটেস্টেড বিল বলে। আপনার যখন কোনো জালিয়াতি হয় ওটাকে আমি ঋণের মধ্যে ফেলেন, কিংবা ব্যাংক থেকে টাকা যখন বেরিয়ে যায় কোনো ফ্রডের কারণে, সেটাকে আপনার ওই হেডে রাখা হয় যে প্রোটেস্টেড বিল। আমার মনে হয় এটা এখন আমি এই চ্যানেলের মাধ্যমেই বলতে চাই, একটা সুপারিশ রাখতে চাই, অনেকবার বলেছি। সেটা হচ্ছে যে এইগুলোকে আইডেন্টিফাই করে এগুলোকে আপনি প্রোটেস্টেড বিলে নিয়ে যান। আপনি ওগুলোকে এনপিএলের ছদ্মাবরণে রেখেন না, তাহলে হবে কি এনপিএলের হারটা কমে আসবে। এক, দুই হচ্ছে ওগুলোকে ঋণ দেখায় দেখ ওগুলোর উপরে ইন্টারেস্ট ক্যালকুলেট করা, যদিও ওটা ইনকামে নিতে পারছে না, বাট ইট ইজ ইনফ্লেটিং। সুতরাং ওইখানে যদি নিয়ে যাওয়া হয় তখন এগুলোর ব্যাপারে আলাদা একটা সিদ্ধান্ত নিতে হবে, এগুলো আপনি আদায় করতে পারবেন না। এগুলোকে আস্তে আস্তে ব্যাংকে অ্যাবজর্ব করতে হবে, লস অ্যাবজর্ব করে যেরকম। তো সুতরাং একদিকে এই যে এনপিএলের 35% এটা কমে যাবে, এটা একটা ব্যাড সিগন্যাল দিচ্ছে বিদেশে, মানে বিদেশি ডোনারদের কাছে, যে এরকম অবস্থা। সুতরাং দুই নম্বর যে কাজটি করতে হবে এখন, ফিউচারে কী করতে হবে, আমাদের দেশে যে ব্যাংকিং আইন আছে, এই আইন কিংবা যে আমরা প্র্যাকটিসেস বলি, ল অ্যান্ড প্র্যাকটিস অফ ব্যাংকিং, ল অ্যান্ড প্র্যাকটিস যেটা আছে সেটাকে যদি সত্যিকার অর্থেই আপনি অ্যাপ্লাই করতে পারেন। কারণ আমাদের ব্যাংকে কিছু কিছু ব্যাংক আছে 2%-এর উপরে, বিলো 3% এনপিএল, জেনুইন এনপিএল, আবার 70% এনপিএলও আছে। তাহলে একই ব্যাংকিং ল অ্যান্ড প্র্যাকটিসের মধ্যে থেকে কোনো ব্যাংকের 3%, কোনো ব্যাংক কেন 60-70%? এই বৈপরীত্যটা কি হবে? এই বৈপরীত্যটার জন্য ব্যাপারটা হচ্ছে যে খুব কঠোর নজরদারি সেন্ট্রাল ব্যাংক। আমি অতীতে দেখেছি কিছু কিছু ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক ওইখানে ওই প্রভাবশালী যারা, যেটা আমরা যাদেরকে ক্রোনি বলি, ক্রোনিদের ব্যাংকগুলোতে তারা করতে পারতো না, স্বাধীনতা ছিল না। এখন যদি সেটা নিয়ম করা হয় এবং কঠোর নজরদারি করা হয় ঋণ স্যাংশনের ব্যাপারে, অ্যাসেসমেন্টের ব্যাপারে, এগুলো যদি সত্যিকার অর্থে যে গুড প্র্যাকটিসেস যেসব ব্যাংকগুলো করছে তাদের মধ্যে যদি এনশিওর করা যায়, তাহলে ফিউচারে কমে আসবে। কারণ অতীতের যেটা আছে সেটার জন্য অনেক কিছু করতে হবে, সরকারকে নীতিগত সহায়তা দিতে হবে। ওই আপনার সত্যিকার অর্থে যারা ইচ্ছাকৃত খেলাপি, অনেক ইচ্ছাকৃত খেলাপি, যদিও স্বীকার করতে চায় না, কিন্তু তাদের লাইফটা হেল করে দিতে হবে, কিন্তু আমরা পারি নাই। এটার জন্য রাজনৈতিক সদিচ্ছা লাগবে, মানে আইনের কঠোর প্রয়োগ যেটাকে বলে, এটা রাজনৈতিক সদিচ্ছা ছাড়া হবে না। এক্স্যাক্টলি, মানে পলিটিক্যাল সদিচ্ছা ছাড়া এটা আমি কোনো যদি সুযোগ নেই। আপনার লিগাল সাপোর্টটা না পান, ব্যাংকগুলোকে কিছু করতে পারেন, তাদের হাত পা বেঁধে নদীতে সাঁতরে দেওয়ার মতন। সুতরাং এই কাজগুলো করতে হবে, তাইলে কিন্তু আমার মনে হয় যে সামনের দিকে আস্তে আস্তে আমরা ব্যাংকিং খাতটাকে তুলে উঠে আনতে পারবো। অর্থাৎ পলিসি মেকিং এ যারা থাকবে তাদেরকে চোখ বন্ধ করে, মানে কান বন্ধ করে রাজনীতিকরণ বাইরে থেকে দেশের অর্থনীতির সাথে তাদেরকে, আমি এই দুইটা জিনিসই যদি আপনি এনশিওর করতে পারেন, একটা হচ্ছে রাজনৈতিক সদিচ্ছা, আর একটা যদি ওই যে আপনার গুড গভর্নেন্স যেটাকে আমরা বলি, এইটা যদি এই প্রেসক্রিপশনটা আসলে মানে দরকার, মানে এছাড়া আসলে কোনো সুযোগ নাই, এছাড়া আপনার দ্বিতীয় কোনো উপায় নেই, কোনো দ্বিতীয় কোনো রাস্তা নেই। আপনার কথা হলো সেটা একদম স্পষ্ট। ডক্টর মাহফুজ কবির, আরেকটি বিষয় যেটা মনের উপর খড়াগা যদি আমরা বলি যে যুক্তরাষ্ট্রের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি, অনেকেই বলছে যে 32টি চুক্তি হয়েছে, সেটা আমাদের দেশের অর্থনীতির জন্য যুক্তরাষ্ট্রের স্বার্থকে চিন্তা করে সেটি হয়েছে, সেটা আমাদের দেশের অর্থনীতির জন্য আসলে কতটা কি প্রভাব ফেলবে, বাস্তবতাটা কি আসলে? হ্যাঁ, ধন্যবাদ। আসলে এই চুক্তিটা যখন এলো তার একটু কনটেক্সট আমাদের দেখতে হবে। তখন কিন্তু অনেকটাই ব্যবসায়ীদের মধ্যে নার্ভাস ব্রেকডাউনের মতো হয়ে গিয়েছিল। মানে আমাদের এই যে মোরালটা এতটা ডাউন হয়ে গেছিলো, যখনই আসলে একটা চুক্তি করা ছাড়া কিন্তু সেই অর্থেই মানে এই অন্তর্বর্তী সরকারের আর কোনো অপশন ছিল না, দরজা খোলা ছিল না। হ্যাঁ, না, তার পিছনে হয়তো অন্য কাহিনী থাকতে পারে, হ্যাঁ, সেটা তো আমরা হয়তো বলতে পারবো না এখন। কিন্তু আসলে ব্যবসায়ীরা কিন্তু অনেক আতঙ্কের মধ্যে পড়ে গিয়েছিলেন যে এই যুক্তরাষ্ট্রের বাজার যদি আমাদের হাতছাড়া হয় বা সেখানে যদি আমরা অন্য কোনো ধরনের একটা সমস্যার মধ্যে পড়ি, তাহলে সেক্ষেত্রে কোথায় যাব আমরা? তো এই ভয় থেকে কিন্তু একটা ধরনের তাড়না ছিল, একটা চাপ ছিল যে না ঠিক আছে, এটা করতে হবে। এইটা তারা মানে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু বুঝেছিল যে আমাদের এখানে একটা বড় আতঙ্ক তৈরি হবে। তো সেই সুযোগ তারা পুরোপুরি কাজে লাগিয়েছে এবং এমন শর্তের মধ্যে আসলে চুক্তিটা হয়েছে। এখন তো আমরা দেখতে পাচ্ছি যে শর্তগুলো ধারাগুলো কেমন,
এবং অনেকটাই মনে হচ্ছে কি যে আসলে বাংলাদেশের বিপক্ষে চলে গেছে, কিন্তু এখন যেহেতু চুক্তিটা হয়ে গেছে, আর বিষয়টা এমন যে আমরা যদি চুক্তি বাতিল করতে চাই তাহলে আদৌ সেটা করাটা ঠিক হবে কিনা, কতটা ঝুঁকিপূর্ণ হবে, সেগুলো কিন্তু আমাদের ভাবতে হচ্ছে। বিশ্ব মোড়ল বলে কথা। কিন্তু চুক্তি বাতিল করতে চাই বলছেন, তার মানে কি বাতিল করা উচিত কিনা? হ্যাঁ, না সেটাই অনেক সুযোগ তো আছে। হ্যাঁ, না সুযোগ থাকলেও আমরা তার সাথে আসলে এরকম একটা বড় ঝুঁকি নেব কিনা বাতিল করার মতো। হ্যাঁ, সুতরাং এখন যেটা হলো যে আমরা 14টা বোয়িং কেনার জন্য কিন্তু এখন আলাদা করে চুক্তি করছি, এবং সেটা $370 কোটি মতো, মানে অনেকগুলো টাকা কিন্তু এই মুহূর্তে। তো এখন এই যে এইটাকে মাত্র শুরু হলো, আরও অনেকগুলো জায়গা আছে কিন্তু, মানে যেখান থেকে আমরা মানে অলরেডি আমরা যেগুলো কমিট করেছি এই চুক্তির মধ্যে, এমনিতে খাদ্য শস্য যেগুলো কেনা সিরিয়ালগুলো আর কি। হ্যাঁ, তো সেটা আছে, তারপরে যে কিন্তু তেল বীজ এবং তেল, হ্যাঁ সেটা আছে, তারপরে জ্বালানি পণ্য কেনা, এবং এটি ছাড়া স্ক্র্যাপ আয়রন স্টিল এগুলো হচ্ছে মেজর আর কি। এবং এটি ছাড়াও কিন্তু অনেক টেকনোলজিক্যাল প্রোডাক্ট আছে, পারমাণবিক জ্বালানির কথা সেখানে বলা আছে, অনুমতি ছাড়া এবং করতে হবে এখন না। এটা আপনি খেয়াল করে দেখবেন যে মার্কিন রাষ্ট্রদূত কিন্তু বারবার বলছেন যে বাংলাদেশের সঙ্গে কিন্তু জ্বালানি চুক্তি করতে চান, জ্বালানি খাতে বিনিয়োগ করতে চান। তো এখন তারা কিন্তু আবার ঘুরে ফিরে আসছে এখানে। তো সব মিলিয়ে অনেক ডাইমেনশন আছে এটার, মানে ফুটআউট করে কিন্তু বললেই হবে না যে আমরা এখন এটা করতে পারি কিনা বা আমাদের করা উচিত হবে কিনা চুক্তি বাতিল করা। অর্থাৎ এই মন্তব্যের সময় হয়তো এখন আসেনি, আর একটু মানে ওয়েট এন্ড সি, এই বিষয়টা হয়তো এই নীতিতে হয়তো আগাতে হবে আপনার। হ্যাঁ, না অবশ্যই, মানে কিন্তু এটাও সত্য যে আমাদের যতটুকু সাধ্য আছে, হ্যাঁ, তো তার মধ্যে থেকে আস্তে আস্তে করে বুঝে শুনে হচ্ছে আমাদের কিন্তু এই চুক্তির বিভিন্ন ধারা সেগুলো ইমপ্লিমেন্টেশনের দিকে যেতে হবে। হ্যাঁ, বোয়িংয়ের জন্য যেটা করেছি আমরা, সেগুলো বোয়িং আস্তে আস্তে কিন্তু অনেক সময় লাগবে, অনেক বছর লাগবে কিন্তু। তো কিন্তু আপাতত একটা হলো, কিন্তু এইভাবে করে আস্তে আস্তে আমাদের অন্য অন্য যে কিন্তু sector গুলো- বিশ্বজুড়ে যেখানে বোয়িং এর কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে, সেখানে 14টা বোয়িং কোন আমাদেরকে তো প্রশ্নের মুখে ঠেলে দিয়েছে। হ্যাঁ, না অবশ্যই বোয়িংয়ের কিন্তু না আছে অনেক কিছুই হয়তো, কিন্তু এখন টেকনোলজিক্যাল আপগ্রেডেশনও তো হয়। সেটাই আমরা এই বিষয়ে আপনার কাছে আবার আলোচনা আসবো। আপনার কথা সূত্র ধরে আমরা এনামুল হক খান বাবলু আপনার কাছে আবার ফিরতে চাই বিনিয়োগের যে বিষয়টি। আচ্ছা, এই চুক্তি যেটা হলো সেটা আপনাদের আরএমজি সেক্টরে কতটা প্রভাব ফেলবে কি মনে হয়? যে আমেরিকা অ্যান্ড বাংলাদেশ যে Exactly, চুক্তিটা দ্বিপাক্ষিক যে হলো বাণিজ্য চুক্তি। 9ই ফেব্রুয়ারি 9 তারিখে ইলেকশনের 3 দিন আগে, তো এই চুক্তিটা ক্ষমতা নেওয়ার একদিন আগেও চুক্তি আরেকটা হয়েছে, সেটা আমরা পরে আসবো। আচ্ছা, মানে এমনিতে এই চুক্তিটা নিয়ে আমাদের নিজেরা আমরা কিন্তু খুব একটা কমফোর্টেবল না। এটা ডেফিনেটলি অনেকগুলো ইস্যুজ আছে, মানে এই ট্যারিফ নিয়ে আমাদের সাথে যে ইয়েটা চললো, এবং সারাক্ষণ যদি মাথার উপরে যদি একটা তলোয়ার থাকে যে কিছু একটা করলেই ট্যারিফ বেড়ে যাবে, তো এটা তো খুব একটা আনকমফোর্টেবল একটা ফিলিং সারাক্ষণ, সারাক্ষণ তো স্ট্রেট হয়ে বসে থাকা যায় মানে না। এনি টাইম, মানে আমরা কিছু একটা ভুল করলে, সাপোজ আমি বোয়িং 14টা বোয়িং কিনলাম না, আমরা 10টা কিনলাম, 10টা কিনলাম, দেখা যায় আমাদের ট্যারিফ বাড়ায় দিল। তো আসলে এইভাবে, বাট অ্যাট দ্য সেম টাইম ইট ইজ ট্রু দ্যাট আমেরিকান যে কটন, এইটার কটনের কোয়ালিটি ভেরি হাই, ওয়েস্টেজ একেবারেই কম, প্রায় তুলনা করলে অন্যান্য কটনের তুলনায় এটা অনেক ক্লিন অ্যান্ড ভেরি, এটাতে ওয়েস্টেজ অনেক কম হয়, Workable বেশি। তো এতে একটা ভালো ইয়ে হয়, বাট দামটা একটু বেশি, একটু মানে খুব যে একটা মারাত্মক বেশি তা না। বাট আমাদের বড় সমস্যা হচ্ছে আমেরিকান কটনে, সেটা হচ্ছে 30 to 32 days লাগে আমাদের Lead আমেরিকা time থেকে টা আসতে, লিড টাইমে আমাদের বিরাট ক্ষতি হয়ে যাচ্ছে। সো এখানে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে একটা ডিউটি ফ্রি ওয়্যারহাউস যদি করে রাখি, আমরা কটনটা নিয়ে এনে রেখে দিলাম, এখান থেকে আমরা ডিস্ট্রিবিউশন করলাম, কেউ যদি নিতে চায়, ইন দ্যাট কেস দ্যাট ইজ ভেরি মাচ ফিজিবল। এছাড়া চুক্তির মধ্যে আছে যা গম আছে, বা যে গমের কোয়ালিটি যেটা শুনলাম খুবই ভালো, গমটাও অনেক ভালো আমেরিকান গম, কিন্তু অ্যাগেইন দামের একটা রেস্ট্রিকটিভ একটা ব্যাপার আছে, দামটা ইয়ে। আর আমরা যেটা ট্যারিফ নিয়ে আমাদের যেটা এখন আছে, আমরা যেটা 19% আছি, ইন্ডিয়া হচ্ছে 18%, খুব একটা ভালো একটা সিচুয়েশন আমি মনে করি যে আপাতত যদি এটা যদি থাকে তাহলে ভালো। আর চুক্তির মধ্যে অন্যান্য যে জিনিসগুলো আছে, এটা অনেক কিছুই আছে, সেটা হয়তো অর্থনীতিবিদ ওনারা ভালো বলতে পারবেন। আমাদের গার্মেন্টসে আমরা এখনও মোটামুটি একটা কমফোর্ট জোনে আছি, 19% ইজ ওকে আমাদের, কারণ ভিয়েতনাম বা আমাদের প্রতিযোগী দেশ। বাট আমরা যেটা সমস্যা হচ্ছে, আমরা গ্র্যাজুয়ালি বিজনেসটা হারাচ্ছি ইন্ডিয়ার কাছে, বিজনেসটা হারাচ্ছি ভিয়েতনামের কাছে, কমে যাচ্ছে আমাদের business প্রতিযোগী কিন্তু। দেশ যারা আছে তাদের কাছে হ্যাঁ, এটা একটা ঠিক আতঙ্ক বলবো না শব্দটা, এটা উদ্বেগের ব্যাপার। আমরা উদ্বিগ্ন যে আমাদের বেশ কিছু অংশ বিজনেস ইন্ডিয়ায় শিফট করে যাচ্ছে, ইন্ডিয়ায় চলে গেছে আমি বলতেছি না, বাট এটা কি আমাদের ব্যাকওয়ার্ড লিঙ্কেজের অস্থিতিশীলতার কারণে? এখানে আসবে আমাদের যে বিনিয়োগের যে প্রশ্নটা আসলো, চাইনিজরা যে আসছে, ওরা কিন্তু আরএমজি বানাচ্ছে, রেডিমেড গার্মেন্টস ফ্যাক্টরি কিন্তু আমাদের যথেষ্ট আছে, উই ডোন্ট নিড এনি মোর রেডি, কিন্তু বেশিরভাগ চাইনিজ ইনভেস্টমেন্ট আসছে, রেডিমেড গার্মেন্টস করছে তারা। আমাদের দরকার হচ্ছে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ, স্পেশাল ফ্যাব্রিক, টেকনিক্যাল ফ্যাব্রিক বা ম্যানমেড ফাইবার যেটা বলে, সেই ওই ফ্যাক্টরিগুলো আমাদের বাংলাদেশে দরকার। আমরা কটন বেসড ব্যবসা যেটা আমরা করি, যেটা টোটাল ওয়ার্ল্ড বিজনেস হচ্ছে 70% হচ্ছে স্পেশাল ম্যানমেড ফাইবারের ব্যবসা, আর আমরা করি
70% হচ্ছে কটন পেস্ট। সো আমরা মেইন ব্যবসার ফ্রেম থেকে আমরা কিন্তু বাইরে। তো আমাদের দরকার সেই ধরনের ফ্যাক্টরিগুলো হওয়া। আরএমজি ফ্যাক্টরি কিন্তু আমাদের আর দরকার নেই, বা কিন্তু উই হ্যাভ এনাফ আরএমজি ফ্যাক্টরি ইন বাংলাদেশ। তো যারা বাইরে থেকে আসছে, স্পেশালি চাইনিজরা, ওরা আরএমজিতেই ইনভেস্টমেন্ট করছে। আমাদের ইনভেস্টমেন্ট দরকার হচ্ছে কেমিক্যাল, হিউজ কেমিক্যাল আমরা ইম্পোর্ট করি বাইরে থেকে আমাদের আরএমজির জন্য। তো সেই জায়গায় যদি এই স্পেশালি আরএমজির জন্য যে কেমিক্যালগুলো তৈরি হয়, সেগুলো যদি আমরা ব্যাকওয়ার্ড লিঙ্কেজ আমরা যদি তৈরি করতে পারি। কিন্তু এখন করবে কীভাবে? আমাদের ইন্টারনাল বিনিয়োগ তো এখানে 12 থেকে 14% ইন্টারেস্টে, আমরা তো দেশি বিনিয়োগ হবে না। এই ইন্টারেস্ট নিয়ে আমরা কেউ বিনিয়োগ করবো না। আমি যদি একটা কেমিক্যাল ফ্যাক্টরি করি অথবা ওই যে একটা কাপড়ের ইন্ডাস্ট্রি করি, তাহলে এত বড় হাই ইন্টারেস্ট নিয়ে তো আমি করতে পারবো না। সো আমি চাই যে বিদেশ থেকে যে ইনভেস্টমেন্টগুলো আসছে, এগুলো যেন এই পার্টিকুলার জায়গায় কনসেন্ট্রেটেড থাকে, স্পেশালি আমাদের ফ্যাব্রিক এবং অনেকগুলো স্পেশাল কতগুলো ব্যাকওয়ার্ড লিঙ্কেজও কতগুলো আইটেম আছে, মেটাল বাটন হয় কতগুলো আইটেম আছে, যেগুলো আমাদের হংকংয়ে যেতে হয় আনার জন্য। তো এই টাইপের জিনিসগুলো যদি আমাদের দেশে হয়ে যায়, তাহলে আমাদের কিন্তু লিড টাইমও আমরা এগিয়ে থাকি, ব্যবসায় আমরা আরও এগিয়ে যাব। আমাদের এই স্পেশালি কাপড়ের ব্যাপারটা নিয়ে আমাদের খুবই কনসার্ন, কারণ ব্যবসা গ্র্যাজুয়ালি আমাদের চেঞ্জ করতে হবে। উই নিড টু শিফট দ্য গিয়ার টু দিস ম্যানমেড ফাইবার। ওখানে যেতে হবে। ওখানে গেলে এই কাপড়টা আনতে আমাদের যে লট অফ সময় আমরা লুজ করতেছি। তো এখন আমাদের প্রতিযোগী দেশরা, ওদের একটু দ্রুত, ইন্ডিয়া তো নিজস্ব কাপড়, ভিয়েতনাম চায়নার থেকে খুব দ্রুত করতে নিয়ে আসতেছে। সো আমরা ওদের সাথে প্রতিযোগিতা করতে হলে আমাদের এই কয়টা জায়গায় আমাদের ইনভেস্টমেন্ট দরকার, কনসার্ন দিতে হবে। নিশ্চয়ই আপনারা থাকুন আমাদের সাথে। আর একটা বিরতির সময় হয়েছে, আমরা সেই বিরতিতে যেতে চাই। দর্শক, আরেকবার বিরতি নিচ্ছে অর্থনীতি সংলাপে, ফিরছে একটু পরে, সাথে থাকুন। স্বাগত আরেকবার অর্থনীতি সংলাপে। বিরতির পর ফারুক মনিউদ্দিন, আপনার কাছে আমরা ফিরতে চাই। সেটা হচ্ছে, আমরা দেখেছি অন্তর্বর্তী সরকারের সময় 5 ব্যাংক একীভূতকরণ এবং এছাড়া আরও বেশ কিছু সংস্কার কার্যক্রম আমাদের দৃশ্যমান হয়েছে। এই যে 5 ব্যাংক একীভূতকরণ এবং সংস্কার কার্যক্রমকে দৃশ্যমান করা, সবকিছুর নিরিখে এই সরকার আসলে কতটা সেই সংস্কার কার্যক্রমগুলোকে এগিয়ে নিতে পারবে, যেখানে বলা হচ্ছে যে লুটেরাদের ভূত আবার চেপে বসতে পারে ব্যাংকিং খাতগুলোতে, বিশেষ করে সালামের ব্যাংকগুলোতে? ধন্যবাদ। আবারও এখন কথা হচ্ছে যে আসলে যখন এই ব্যাংকগুলোকে একীভূত করার কথা হচ্ছিল, এটা নিয়ে প্রচণ্ড ডিবেট ছিল। আবার একদিকে মনে হচ্ছিল যে আসলে এটা ছাড়া উপায় ছিল কিনা, ওই ব্যাংকগুলোর যে অবস্থা করা হয়েছিল এগুলোকে না করে ফেলে হয়তো উপায় ছিল না। কিন্তু প্রশ্নটা ছিল যে অনেকগুলা শূন্য শূন্য যোগ করলে যেটা হয়তো এখন সেই অবস্থা হয়তো দাঁড়াতো, কিন্তু কথা হচ্ছে যে এটা না করে কী করা যেত। আর 2 নম্বর প্রশ্ন আপনি যেটা বললেন যে ওই যে ব্যাংক রেজলিউশন অ্যাক্টের একটা নতুন ধারা যুক্ত করা হলো একদম লাস্ট মোমেন্টে, যেটা অনেকেই করেছিল যে পুরনো মালিকরা আবার ফেরত যদি আসে তাহলে কী দাঁড়াবে। এই যে একীভূত করা কিংবা তাদেরকে যদি আবার এনে বসানো হয়, তাহলে তো তাদেরকে একটা দায় মুক্তি দেওয়া হলো, যেখানে তাদের বিভিন্ন কারণেই তো, অপকর্মের কারণে তো আজকে ব্যাংকগুলোর এই অবস্থা। তাহলে তাদেরকে এটা যদি তাদেরকে ফেরত এনে বসানো হয়, এটা মারাত্মক ইনজাস্টিস হবে। এখন যদি সেই ধারা বলে, যদি আমরা মনে করি যে আদি মালিক যারা ছিল, ইসলামী ব্যাংকের কথা যদি আমি বলি, যে ইসলামী ডেভেলপমেন্ট ব্যাংক থেকে শুরু করে আল রাজি গ্রুপ থেকে শুরু করে আরব দেশে যারা ছিল, তাদেরকে যদি ফেরত আনা যায় তা আমাদের কোনো আপত্তি নাই, কারো কোনো আপত্তি থাকার কথা না। কিন্তু একসময় এটা খুবই, আমি ইসলামী ব্যাংকের কথাই মূলত বলছি। তো এখন কথা হচ্ছে যে এখন এই যে আপনার সংস্কারের ধারা যে চালিয়ে যেতে পারবে কিনা, যে প্রশ্নটা আপনি করছেন, এটার জন্য আমি আবারও বলবো সেই কি কথা, সরকারের সদিচ্ছা কি আছে। এক্স্যাক্টলি, ঘুরে ফিরে একটাই কথা, রাজনৈতিক সদিচ্ছা থাকলে সবকিছু সম্ভব, এর কাছে কোনো বিকল্প নেই। এনামুল খান বাবলু, আপনার কাছে আসতে চাই। আমরা যে বিষয়টি বলছিলাম আরএমজি সেক্টরের ক্ষেত্রে এখন যে অবস্থায় দাঁড়িয়ে আছে, এবং শুরুতে আপনি যেটা বলেছেন, এখন আপনারা সাহস পাচ্ছেন যে কি আগাবেন, যদি সরকারের সদিচ্ছা যদি থাকে, সেক্ষেত্রে আর কোনো নীতি সহায়তার দরকার আছে কিনা এই মুহূর্তে অর্থনৈতিক এই সিচুয়েশনে দাঁড়িয়ে? আমরা মনে করি যে এবার যে 12ই ফেব্রুয়ারি যে ইলেকশন হলো, নতুন সরকার আসলো, এরপরে কিন্তু আমরা অলরেডি ভালো একটা কিছু পরিবর্তনের আশা করছি এবং দেখছি যে আমাদের যে অর্থমন্ত্রী আছেন, উনি অত্যন্ত পজিটিভ, এবং আমরা এই পর্যন্ত ওনার সাথে, উনি তো 2 মাসের বেশি হলো, এর মাঝে আমরা কিন্তু বুঝে ফেলছি যে উনি অনেক পজিটিভ, উনি ভালো দিক নির্দেশনা দিচ্ছেন, এবং আমরা যেসব সমস্যাগুলো নিয়ে ওনার কাছে যাচ্ছি, উনি এগুলো পজিটিভলি হিয়ারিং দিচ্ছেন, এবং এটা হচ্ছে, অনেক চেঞ্জ হচ্ছে। এর মধ্যে আমাদের কমার্স মিনিস্টার আছেন, উনিও অনেক পজিটিভ। বাংলাদেশ ব্যাংকের গভর্নর, যিনি এই কাজগুলো করছেন, আমার মনে হয় সোফার নতুন গভর্নর, উনি ভালো করছেন এবং উনিও পজিটিভ। এনবিআরের চেয়ারম্যান। সো আমাদের যাদের সাথে আমাদের কাজ, ওনারা সবাই কিন্তু পজিটিভ। সো আমরা অনেক কিছু আশা করতেই পারি। যেমন স্পেশালি আমরা যেটা ভাবছি যে আমাদের ইন্টারেস্ট রেটটা, যে সবচেয়ে বড় যে সমস্যা হচ্ছে 12 থেকে 14% ইন্টারেস্ট রেট, এটাকে আমাদের সিঙ্গেল ডিজিটে আনতেই হবে। তবে অলরেডি আমাদের সরকার আমাদেরকে গত ঈদের সময় 1 মাসের একটা দিয়েছিল, প্যাকেজ দিয়েছিল, 1 মাসের বেতন অ্যাডভান্স দিয়েছিল।
এটার কারণে কিন্তু এই প্রথমবার আমি বোধহয় এই 34 বছর 35 বছরে প্রথমবার দেখলাম যে ঈদের সময় কোথায় কোনো ফ্যাক্টরিতে একটা সিঙ্গেল কোনো গন্ডগোল ছিল না। তার মানে কি নীতি সহায়তা যদি পাওয়া যায় তাহলে কিন্তু আমাদের দেশের শান্তি থাকবে এবং সেটা অর্থনীতিতে এগিয়ে যাবে, কারণ আরএনজিটা যেহেতু সবচেয়ে বড় একটা খাত দখল করে আছে এবং আমি মনে করি যে আরও যেটা হচ্ছে যে স্মল অ্যান্ড মিডিয়াম ফ্যাক্টরি যেগুলো আছে তাদের কিন্তু সাহায্য দরকার, স্পেশালি তারা ইভেন কমপ্লায়েন্ট যদি হতে হয় নীতি সহায়তা পেলে তারা আসলে নিশ্চয়ই ঘুরে দাঁড়াবে এই সংকটের সমস্যা। নিশ্চয়ই আমরা চাই এবং সামনে যে ঈদটা আসছে সেই ঈদটাও নিশ্চয়ই ভালো কাটবে মালিক শ্রমিক সবার একসাথে। ধন্যবাদ আপনাকে মাহফুজ কবির। আপনার কাছে যে সবশেষ প্রশ্ন রাখতে চাই, যেটা বলো সিঙ্গেল ডিজিটে রাখা সেই সুদের হারটা, কিন্তু সেটা যদি মূল্যস্ফীতির ক্ষেত্রেও হয় সেক্ষেত্রে চ্যালেঞ্জগুলো কি? না, মূল্যস্ফীতির ক্ষেত্রে যেটা আমাদের প্রজেকশনগুলো আছে, মানে আইএমএফ, ওয়ার্ল্ড ব্যাংক এবং এডিবি তারা যেটা করেছে সেগুলো কিন্তু প্রায় 9% মতো প্রত্যেকের ক্ষেত্রেই। তো এখন আমাদের মধ্যে একটা আশঙ্কা ছিল যে এই তেলের দাম বা জ্বালানির দাম যে বৃদ্ধি, এটার কারণে মূল্যস্ফীতির উপর চাপ সৃষ্টি হবে কিনা। ইতিমধ্যে দেখেছি আমরা যে পরিবহন খাতে একটু ভাড়া বেড়েছে, কিন্তু এটি ছাড়াও আসলে প্রত্যেকটা যে আসলে মানে ওয়েল অ্যান্ড গ্যাসের যে ক্যাটাগরি, তো প্রত্যেকটাতেই যতটুকু বাড়ানো হয়েছে দাম, তাতে আমার মনে হয় না যে খুব বেশি চাপ তৈরি হবে আসলে মূল্যস্ফীতির উপরে। কিন্তু এর মধ্যে যদি আবার আরেক দফা হয়তো যদি রিভিশন হয়, বিশেষ করে ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে, তাহলে সেই ক্ষেত্রে হয়তো কিছুটা ইনফ্লেশন হতে পারে। তবে আমার ধারণা যে মূল্যস্ফীতি মোটামুটি একটা ম্যানেজেবল লেভেলে থাকবে এবং অ্যাট দ্য সেম টাইম আমাদের যে নেক্সট বাজেট, সেই বাজেটে আসলে এই বিভিন্ন খাতে যে ধরনের সুবিধা বা কর যেগুলো ধার্য করা হয় তার উপর কিন্তু অনেকটা ডিপেন্ড করবে। তবে আমি মনে করি বা আমি আশা করি যে আগামী বাজেটটা এমনভাবে সাজানো হবে বা সাজানো উচিত যাতে করে মূল্যস্ফীতি আবার উস্কে না যায়। মানে এবং বাজেটটা যেন কাগজে না হয়ে সেটা মানে বাস্তবে প্রতিফলিত হয়, যেখানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ থাকে ট্যাক্স আহরণ, সেটাও যেন তাদের লক্ষ্যমাত্রা, যে আমরা প্রত্যেকবার দেখি ট্যাক্স আহরণের একটা লক্ষ্যমাত্রা থাকে কিন্তু সেটা কাগজে বয়ানি থাকে। এখন তো 1000 কোটি এবং ঘাটতিটা থেকে যায়, আমরা চাই সেই ঘাটতি থেকে বেরিয়ে আসুক। এবং সবচেয়ে বড় কথা যেটা হচ্ছে এতক্ষণ আলোচনা একটা বিষয় স্পষ্ট হয়েছে, রাজনৈতিক সদিচ্ছা থাকলেই 2 বছরে যে কথাটা বলছে সেটা আসলে সম্ভব, অথচ মানে এছাড়া রাজনৈতিক সদিচ্ছা ছাড়া কোনোভাবে সেটা সম্ভব না অর্থনীতিকে পুনরুদ্ধার করা, যত যাই বলুক না। অসংখ্য ধন্যবাদ এম হকাম বাবলু এবং ফারুক মঈনুদ্দিন এবং ডক্টর মাহফুজ কবির আজকে আমাদের অর্থনৈতিক সংলাপে এসে আপনাদের মূল্যবান পর্যবেক্ষণ আমাদের মাধ্যমে দর্শকদের কাছে তুলে ধরার জন্য ধন্যবাদ। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছে অর্থনৈতিক সংলাপ থেকে। ফিরবো আগামী শনিবার ঠিক 10টায়। থাকবেন অন্য কোনো অতিথি, অন্য কোনো বিষয় নিয়ে। আপনারা ডিবিসির সঙ্গে থাকুন।